কোথায়? ঠিক আছিস তো? ঠিক আছিস তো? সব মিউট কর, মিউট করে দে, মিউট কর, মিউট কর, মিউট কর। হ্যাঁ মিউট কর। এদিকে তাকা ভাই। বলিস না, মিউট কর। এখন কোনো কথা বলিস না, মিউট কর। আমি পরে বাইরে গিয়ে বলছি, মিউট কর। এখন মিউট কর সবাই। আমাদের কত তপস্যার ফলে ওই ভাই আজকের আমাদের কিছু হতো এতটা কষ্ট হতো না, কিন্তু আজকের আমার ভাই মাত্র 13 বছর বয়স, তোমরা বুঝতেই পারছো, ক্লাস 7-এ পড়ে, আজকে এই মারণ রোগের সাথে যুদ্ধ করছে রীতিমতো, যেটা আমরা কেউ দেখে সহ্য করতে পারছি না। ওরা টাকা পয়সা, আমরা টাকা পয়সা দেবো, সব করব, কিন্তু ওর যে কষ্টটা সেটা তো আর আমরা সহ্য করতে পারছি না চোখে। ও যে কষ্ট ছটপট করছে সেটা শুধু দেখেই যাচ্ছি, ওর কষ্টটা তো আমরা ভাগ করে নিতে পারবো না, কষ্টটা শুধু ওই পাচ্ছে, তাই কিছু বলতেও পারছি না। এইভাবে কাঁদতে কাঁদতে আজকে তোমাদের কাছে আসলাম, তোমরা প্লিজ একটু আমাকে গাইড করো। আর এই রোগ মারণ রোগ মানে বুঝতেই পারছো, ক্যান্সার। কখনো এইভাবে তোমাদের সামনে আসবো ভাবতে পারিনি, সবসময় তোমাদের সাথে আমাদের হাসি খুশি মোমেন্টটা তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে নিরুপায় হয়ে তোমাদের সামনে এইভাবে আসলাম। কিছু করার নেই, কেউ কিছু মনে করো না, ভিডিওটা একটু দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কেন হঠাৎ করে এইভাবে আসলাম। হাতে দেখছো মেহেন্দি পরা, নেল এক্সটেনশনও করিয়েছিলাম, কালকে বিয়ে বাড়ি ছিল, দুটো হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছিল আমার ননদ। কালকের তোমরা তো জানোই সামনে আমার দেওরের বিয়ে ছিল, কালকের বিয়ে, আর একদিকে আমার ভাই অসুস্থ, আমার দুই ফ্যামিলির মধ্যে এক বাড়িতে আনন্দ আর এক বাড়িতে চোখের জল, কান্না। তো তোমাদের সবটাই ক্লিয়ার করে বলি, তাহলেই তোমরা বুঝতে পারবে, নাহলে কিছুই বুঝতে পারবে না। আমি কখনো ভাবতে পারিনি তোমাদের সামনে এইভাবে কখনো কোনোদিনও আসবো। সবসময় তোমাদের আমাদের হাসির মুহূর্তটা শেয়ার করেছি, তোমরা অনেক সাপোর্ট করেছো। আজকের এই কারণেই আসা, তোমাদের কাছ থেকে অনেক মতামত নেওয়ার আছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সবার মতামতটা আমাদের কাছে অনেকটাই, আমরা কিচ্ছু জানি না এই বিষয়টা, সামান্য রোগ হলে তার সলিউশন রয়েছে, কিন্তু মারণ রোগের কোনো সমস্যা নেই, কোনো কিচ্ছু না। আজ আমার ভাই মারণ রোগের সাথে যুদ্ধ করছে, তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর তোমরা আমাকে একটু গাইড করো যে আমরা কিভাবে চললে, কিভাবে পরামর্শ দিও, যেরকম বাবা মা, বড় কেউ থাকলে বাড়ির গার্জেন যেরকম সন্তানদের পরামর্শ দেয়, যেরকম সাজেশন দেয় যে এইভাবে চলাফেরা করলে ঠিক হবে, সেরকম এই বিপদের সময় তোমাদেরকে, তোমরা আমার পাশে থেকো, তোমরা পরামর্শ দাও যে কি করলে ভালো হয় না হয়, কিচ্ছু জানি না তো কিভাবে চলবো, কিভাবে চললে ভালো হয় না হয়, কোথায় গেলে ভালোভাবে ট্রিটমেন্ট হবে, তোমরা একটু প্লিজ আমাকে গাইড করো। যেটা নিয়ে আজকের ভিডিও, আজকের বিগত 4-5 দিন ধরে আমার ভাই, আমরা 6 বোন 1 ভাই, অনেক আদরের আর অনেক তপস্যার ফল আমাদের ভাই আজকের ভাই ভাই করে এতগুলো বোন, মানে বুঝতেই পারছো তোমরা আমাদের কত তপস্যার ফলে ওই ভাই আজকের আমাদের কিছু হতো এতটা কষ্ট হতো না, কিন্তু আজকের আমার ভাই মাত্র 13 বছর বয়স, তোমরা বুঝতেই পারছো, ক্লাস 7-এ পড়ে, আজকে এই মারণ রোগের সাথে যুদ্ধ করছে রীতিমতো, যেটা আমরা কেউ দেখে সহ্য করতে পারছি না। ওরা টাকা পয়সা,
আমরা টাকা পয়সা দেবো, সব করব, কিন্তু ওর যে কষ্টটা সেটা তো আর আমরা সহ্য করতে পারছি না চোখে। ও যে কষ্টে ছটপট করছে সেটা শুধু দেখেই যাচ্ছি। ওর কষ্টটা তো আমরা ভাগ করে নিতে পারবো না, কষ্টটা শুধু ওই পাচ্ছে, তাই কিছু বলতেও পারছি না। এইভাবে কাঁদতে কাঁদতে আজকে তোমাদের কাছে আসলাম। তোমরা প্লিজ একটু আমাকে গাইড করো। আর এই রোগ মারণ রোগ মানে বুঝতেই পারছো, ক্যান্সার। আজকের আমার ভাই ব্লাড ক্যান্সারে আক্রান্ত। কথা বলতে পারছি না। ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তোমরা অনেক টাকার খেলা, তোমরা জানো। তোমাদের সাথে সবই শেয়ার করব যখন তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা, তাহলে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, ভাইয়ের রিপোর্ট থেকে শুরু করে সব কিছু। বাড়ি, জায়গা, জমি যা আছে সব বিক্রি করে, 1-2 টাকার তো খেলা না, তোমরা সবাই জানো। প্রচুর টাকা, প্রচুর টাকা। টাকা ঢেলে টাকা শেষ হয়ে যাবে, কিন্তু মানুষ ঠিক হবে কিনা জানি না। তোমরা একটু সবাই আশীর্বাদ করো আমার ভাইয়ের। আজকের ভাইয়ের ভর্তির ডেট, যাতে আমার ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কি বলবো, কোথায় থেকে কি কিছুই বুঝতে পারছি না। যতটুকু বলছি তোমরা বুঝতে পারছো। আমার ভাই আজ ব্লাড ক্যান্সারে আক্রান্ত। প্রচুর টাকার খেলা। টাকা তো যেভাবে হোক জোগাড় করছি আমরা সবাই মিলে, যাতে আমার ভাই সুস্থ হয়ে আগের মতো আমাদের কাছে ফিরে আসে। কিন্তু জানি না কি, সব ভগবান ছাড়া কিচ্ছু নেই, সব ওনার কাছে আমরা ছেড়ে দিয়েছি। আর তোমরা একটু যারা যারা ভিডিওটা দেখছো একটু শেয়ার করো, আর কমেন্ট করে বলো যে এখন আমরা কিভাবে চলাফেরা করব, কোথায় ট্রিটমেন্ট করলে ভাই সুস্থ হবে, একটু প্লিজ গাইড করো। কারণ এই ব্যাপারটাই আমরা সেইভাবে কেউ কিচ্ছু জানি না। তোমরা অনেকে জেনে থাকতে পারো, তোমরা সেইভাবে আমাকে একটু গাইড করো, সেইভাবে যেন ভাইকে ট্রিটমেন্ট করে সুস্থ করতে পারি। ভাইয়ের প্রথম থেকে কি হয়েছে না হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করব, সব বলছি একের পর এক। এখন মুডে নেই, মানে এখন বলতে পারছি না, কারণ ভাইকে এই সবে অ্যাডমিট করলো বাড়ি থেকে। বোনেরাও খুব কান্নাকাটি করছে, খাচ্ছে না দাচ্ছে না। আমরা 6 বোন, আর তোমাদের তো আগেই বললাম আমরা 6 বোন 1 ভাই। 2 বোনের বিয়ে হয়েছে, আর এখনো 4 বোন রয়েছে, এখনো 4 বোনের বিয়ে হয়নি, আর ভাই হলো ছোট। তো মা বাবা এখানেই পড়ে রয়েছে নার্সিংহোমে, ওকে অ্যাডমিট করেছে ঠাকুরপুকুর হসপিটালে ওকে নিয়ে আসা হয়েছে। আজকে ভর্তি ঠাকুরপুকুর হসপিটালে আজকে ভর্তি করা হয়েছে। তোমাদের দাদা ভাই, আমার মামা, আমার জেঠু, বাবা মা, তারপরে আমার এক পিসা সব রয়েছে ওখানে, আমার বোন সবাই রয়েছে। কালকে সারা দিন মানে আমরা ছিলাম, কালকের পরশুদিন রাত্রেবেলা বাড়িতে মামার বাড়িতে গেছিলাম, জানো তো দেওরের বিয়ে বাড়িতে গেছিলাম। সবাই আছে, এখন অ্যাডমিট করলো, ভর্তি করে বেরিয়ে ফোন করলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমাদের দাদাভাই ফোন করেছিল, বলল ভাইয়ের ভর্তি হয়ে গেছে, পাশেও একটা পেশেন্ট রয়েছে, তার 5 বছর ধরে চিকিৎসা হচ্ছে, সেই কথাই বলল যে ওনাদের বাড়ির লোকেদের সাথে কথা বলেছে, ওনাদের বাড়ির চিকিৎসা কেমন কি। বলল যে এখানকার থেকে ভালো হবে যে আপনারা মুম্বাই নিয়ে চলে যান, মুম্বাইয়ে টাটাতে নিয়ে যেতে বলছে। এখন দেখা যাক, কথাবার্তা চলছে কি হয়। এখন আপাতত রিপোর্টটা করা হোক, ট্রিটমেন্ট সেইভাবে না হলেও ট্রিটমেন্ট যাও চলছে, রিপোর্টটা করার পর তো ট্রিটমেন্ট চলবে। এখন রিপোর্টটা হোক, রিপোর্টটা দেখার পর কি বলছে ডক্টর শুনি, সেই বুঝে বড়রা আছে ডিসাইড করবে। আর তোমরা তো রয়েছো, তোমরা একটু আমাকে গাইড করো যে মুম্বাইয়ে টাটাতে নিয়ে গেলে কি কোনো ভালো চিকিৎসা হয় ওখানে নাকি, সেটা একটুখানি জানিও প্লিজ।
ভাইয়ের অ্যাকচুয়ালি কী হয়েছিল, জ্বর হয়েছিল, আর কিচ্ছু হয়নি। মায়ের স্কুলে ভর্তির জন্য এখন সেইভাবে বাড়িতে যেতে পারি না। আর ভাইয়ের 2-3 দিন জ্বর ছিল, কেউ আমাকে বলেনি, আমি ফোনও করতে পারিনি, ফোন করেনি, আমি ওর ফোন করে উঠতে পারিনি, আমি তো জানি না যে ভাইয়ের জ্বর হয়েছে। তো শনিবার আমি বাড়িতে গেছিলাম, এর আগের সপ্তাহে শনিবার আমরা বাড়িতে গেছিলাম। মাই মামার বাড়ি যাবে বলে খুব কান্নাকাটি করছিল, মামার সাথে খেলা করবে, মামার সাথে গল্প করবে, মামার সাথে অনেক দিন দেখা হয়নি, তাই নিয়ে মাই খুব কান্নাকাটি করছিল। আর একটু কেমন হয়ে গেছে দেখে আমি বললাম ঠিক আছে আমি শনিবার দিন যাই, ওর যেহেতু সোমবার থেকে আবার স্কুল, নতুন স্কুল, এখন ছুটি করা যাবে না, তো ভাবলাম ঠিক আছে শনিবার দিন যাই, দুপুরবেলায় গেছি, রবিবার দিন চলে আসবো রাত্রে। গিয়ে দেখছি ভাই খুব রোগা হয়ে গেছে, কেমন লাগছে আমার চোখে যেন। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা ভাইয়ের এরকম হঠাৎ করে এরকম রোগা হয়ে গেল কেন, কি হয়েছে? মা বলছে 2 দিন ধরে জ্বর, দিদিও বলছে, বোনেরাও বলছে যে ওর জ্বর, কয়েকদিন ধরে কিছু খাচ্ছে না তার জন্য। আমি বলছি জ্বর খাচ্ছে না বলে এতটা রোগা হয়ে গেছে? ভাই একটু হেলদি, তোমরা দেখেছো অনেকে, ভাই একটু হেলদি ছিল। তো বলছে হ্যাঁ কদিন ধরে খাচ্ছে না ওই জন্য। আমি বলছি ডাক্তার দেখিয়েছো? বলছে হ্যাঁ ডাক্তার দেখিয়েছে, প্রাইভেটেই দেখাচ্ছিল। তা আমি বললাম ডাক্তার কি বললো? বললো ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধটা খেয়ে যদি জ্বরটা ঠিক হয়ে যায় তাহলে আর কিছু করতে হবে না, নাহলে আবার নিয়ে যেতে হবে, রিপোর্ট করতে দেবে। তাই বললাম ঠিক আছে। ওষুধটা খেয়ে জ্বর কমেছে, জ্বরে কিচ্ছু হয়নি। ভাই কথা বলছিল, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করছিল না। আমি দেখে ভাবলাম কি হয়তো জ্বরের মুখে খেতে পারে না, তো অনেক সময় খাওয়া যায় না, জ্বর হয়তো তার জন্য মুখে ভালো লাগছে না, কিছু খাচ্ছে না, ঠিক হয়ে যাবে, ওষুধ খাচ্ছে তো 2-1 দিন এরকম হবে, তারপর ঠিক হয়ে যাবে। তার মধ্যে হ্যাঁ পায়ের মধ্যে নাকি ওরা ক্রিকেট খেলতো মাঠে, সবাই বেরিয়ে, বারবার বলতাম ভাই খেলিস না খেলিস না, সবার সাথে ওরকমভাবে সারাদিন রাত পড়ে রাখতো, স্কুল থাকলে স্কুল, আর না হলে সারাদিন স্কুল ছুটি থাকলে সারাক্ষণ মাঠের মধ্যে খেলাধুলা করতো। ওকে মানে ক্রিকেট খেলতে গিয়ে বলটা এসে হাঁটুতে লেগেছিল, হাঁটুতে লাগাতে পুরো এই হাঁটু এতটা জায়গা নিয়ে পুরো কালো স্পট হয়ে রক্ত জমাট বেঁধে আছে। আমি তো দেখিনি, আমাকে বলেনি, জানি না। এবার হঠাৎ করে বোন বলছে কি তুই ভাইয়ের পাটা দেখেছিস কি হয়েছে? আমি বলছি কই না তো। বলছে দেখ। দেখি না পা পুরো কালো হয়ে, রক্ত কালো স্পট হয়ে এরকম মানে হয়ে রয়েছে এতটা জায়গায়। বলছি ভাই ব্যথা নেই? বললো না। আমি বলছি বরফ দিয়েছিস? বলছে না। আমি মাকে বলছি তুমি বরফ দাও না? মা বলছে হ্যাঁ বরফ দিচ্ছি এখন, আমাকে তো বলেনি 2-3 দিন ধরে যে বল লেগেছিল, ওর ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আমাকে কিচ্ছু বলেনি। হ্যাঁ যে তুই কেমন ছেলে রে, তা বলিস নি, তুই তো নিজে নিজে বরফ দিতে পারতিস। বললো না লেগেছিল যখন একটু জল দিয়েছি। তা ভাই ওইটা বললো। তা এবার বলার পর আমি বললাম ঠিক আছে তুই যখনই বসে থাকবি সব সময় ওই জায়গাটা বরফ দিবি, না হলে কিন্তু এই জায়গাটা এরকম রক্ত হয়ে বেঁধে জমাট হয়ে আছে, তো এই জায়গাটা এরকম থাকলে ভালো না, পরবর্তীকালে কোনো প্রবলেম হতে পারে। তা ভাইকে বললাম, বুঝিয়ে আসলাম, যেহেতু শনিবার গেছি রবিবার চলে আসবো। তারপরে বলে টলে আসার সময় মাকে বলে আসলাম ভাইকে দেখো মা টাইমে টাইমে একটু খাওয়া মানে খাইও, যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। জ্বর এমনি কথাবার্তা সব বলছে কিন্তু খেতে পাচ্ছিল না। এবার হঠাৎ করে চলে আসলাম বাড়িতে, হঠাৎ করে ওই মায়ের নতুন স্কুলে ভর্তি হয়েছে বললাম না, মানে একটু টাইম পাচ্ছিলাম না, টাইমটা অ্যাডজাস্টমেন্ট, তারপরে মায়ের নতুন স্কুলে যাচ্ছে, ওর একটা জার্নি হচ্ছে। তা যাই হোক এই করতে করতে আমি আর টাইম পাচ্ছিলাম না ফোন করার জন্য। হঠাৎ একদিন বাবা ফোন করলো রাত্রেবেলা, বাবাকে ফোন করলাম, বাবা বলছে তোমার ভাইয়ের খুব, না বাবা ফোন করেছে, বাবা ফোন করে বললো তোমার ভাইয়ের খুব শরীর খারাপ, শুনেছো? আমি বলছি কী হয়েছে? বলছে ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলেছে ব্লাড টেস্ট করাতে, খুব শরীর খারাপ। তা আমি তখন বললাম যে হঠাৎ করে কেন এরকম, তো জ্বর ছিল না? বললো হ্যাঁ খুব শরীর খারাপ। তা আমি পরে রাত্রেবেলা বাবার ফোনটা রেখে বোনকে ফোন করলাম, বোনকে ফোন করে বললাম যে কি হয়েছে রে ভাইয়ের? না ও আর সেই দিন বোনের ফোন ধরেনি, অনেক রাত্রির হয়ে গেছিলো বলে ফোনটা ধরেনি। পরের দিনকে ফোন করেছি, আমি বলছি ভাইয়ের কী হয়েছে? বলছে ভাইয়ের এরকম শরীর খারাপ, এই হয়েছে, চোখের কোণে পুরো রক্ত জমে পুরো কালো হয়ে আছে, চোখ দুটো পুরো লাল হয়ে কালো হয়ে চোখের পাতা সমেত
মানে চোখের এই সার্কেলটা, মানে এই রাউন্ডটা পুরো রক্ত জমাট বেঁধে আছে, পুরো কালো হয়ে গেছে চোখ দুটো। ডাক্তার রিপোর্ট করতে দিয়েছে, ডাক্তার বলল এরকম হলে তাহলে ডেঙ্গু হতে পারে। তা ডেঙ্গু নিয়ে একটা ভয় ছিল যে ডেঙ্গু হবে, চোখের কোন অনেক সময় নাকি ডেঙ্গু হলে লাল হয়ে যায়। তা সেই এতে রয়েছি সেইভাবে। আর সেই দিন, হ্যাঁ, এবার যেই দিন আমি সকালে ফোন করেছি ওকে, সকালবেলা আগের দিন ডাক্তার দেখিয়ে এসছে, বললাম না রাত্রির হয়ে গেছে, বোন ফোন ধরেনি। পরের দিন ফোন করাতে বললো হ্যাঁ ডক্টর রক্তের রিপোর্ট করতে দিয়েছে, বাড়িতে এসে রক্ত নিয়ে গেছে, খালি পেটে রক্ত নিতে হবে, নিয়ে গেছে। তাই বললাম রিপোর্ট কখন দেবে? বললো সন্ধেবেলা। আমি বললাম ঠিক আছে। বলে আমার মনে কেমন একটা লাগলো। আমি বলছি কেন এরকম চোখের কোণে রক্ত হবে, রক্ত জমাট বেঁধে থাকবে? বলে আমি, বোন ডিউটি গেছিলো, আমি বাড়িতে ফোন করলাম, ফোন করে আমার দিদির ছেলে ফোনটা ধরেছে, ধরে দিদিকেই ফোন করেছিলাম, দিদির ছেলে ফোনটা ধরে বললো কথা বলছে। আমি বলছি একটু মামার কাছে যাও না দেখি। তা আমার একটা দিদি ফোন করছে এই খবর নেওয়ার জন্য। যাই পরে কথা বলছে, আগে তোমাদেরকে ডিটেলসে সব বলি কি হয়েছে না হয়েছে। তা বোনকে বললাম, বোন বললো যে নিয়ে গেছে এরকম সন্ধেবেলা রিপোর্ট দেবে। তা হয়ে গেল, বোন ডিউটিতে ছিল। এবার দিদির ছেলেকে ফোন করাতে দিদির ছেলেকে আমি বললাম তোমার একটু মামার কাছে একটু দাও না। বললো মামার তো শরীর খারাপ, ঘুমাচ্ছে। যে একটু ভিডিও কল করেছি, একটুখানি মামাকে দেখাও তো, মামাকে একটু দেখি না ভাই মশারির ভিতরে শুয়ে রয়েছে। কারণ ডক্টর বলেছে এটা ডেঙ্গুর লক্ষণ, টেস্ট করতে দিয়েছে রিপোর্ট। এবার রিপোর্ট না আসলে তো সেইভাবে ট্রিটমেন্ট শুরু হবে না। ডক্টর যা ওষুধ দিয়েছে সেই ওষুধই খাচ্ছিল। তাই এবার আমি বলছি মামাকে একটু ডাকো। তা মামাকে ডাকছে যে ও মামা পূজা দিদি ফোন করেছে, পূজা মিমি ফোন করেছে, একটু তুমি কথা বলো না। ভাই বলছে না আমি কথা বলতে পারবো না, মানে কথা বলতে পারছে না, তখন ওর মুখ থেকে কোনো আওয়াজই বেরোচ্ছে না, বলছে না আমি পারবো না, মানে মাথা নেড়ে বলছে। তখন আমি শুধু একটুখানি বললাম কুটু তুমি স্পিকারটা অন করো একটু। তাই স্পিকার অন করেছে। তা আমি বললাম ভাই একটু আমার দিকে ফের দেখি একটু। ভাই এক পাশ ফিরেছিল, আর ও মশারির বাইরে থেকে ফোনটা এইভাবে ধরেছিল। তা ওকে ফিরতে বললাম, ও এই পাশ ফিরে যেই আমার দিকে না ঠিক আস্তে আস্তে করে এইভাবে গিয়ে এরম করে দেখছে, আস্তে করে চোখটা খুললো, মানে চোখটা খুলতে পারছিল না, আস্তে আস্তে চোখটা খুললো। দেখলাম কি রক্ত পুরো লাল, মানে কি তোমাদেরকে কি বলবো, তোমরা দেখলে মনে হবে যেন একটা ভূত দাঁড়িয়ে রয়েছে, মানে একটা মানুষ না, কেউ মানে ভয় পেয়ে যাবে, যে কোনো মানুষ দেখলে ভয় পেয়ে যাবে। দুটো চোখ এমনই হয়েছে তোমরা দেখলে ভয় পেয়ে যাবে, দুটো চোখ এমনই হয়েছে তোমরা মানে যে কোনো মানুষ দেখলেই ভয় পেয়ে যাবে। তো যাই হোক, আমি দেখে না আর থাকতে পারিনি, আমার খুব কষ্ট হচ্ছে, ভাইয়ের ওই অবস্থা হঠাৎ কি করে হলো, এরকম হলো। তা মাকে বললাম, দিদিকে ফোন করলাম, সবাইকে ফোন করলাম, বললো না ওর একটু নাকি হালকা হালকা শ্বাসকষ্টও হচ্ছে। মানে সেই দিনই যেদিন বাবা বললো ডক্টর দেখিয়েছে, ডক্টর এই ডেঙ্গু ফেঙ্গু বলেছে, ডেঙ্গু হতে পারে সন্দেহ। পরের দিন ফোন করাতে ওইটাই বলাতে তখন আমি পরের দিনই ফোন করেছি, পরের দিনই ওই জিনিসটা দেখলাম। সেই দিনই বলছে শ্বাসকষ্ট, রিপোর্ট তো রাত্রে দেওয়ার কথা। তো বললো কি শ্বাসকষ্ট, হালকা হালকা শ্বাসকষ্ট হচ্ছে। আমার শুনে খুব লাগছে যে আমি কি করব এখন, এত দূরে রয়েছে, এখান থেকে গিয়ে আমি কি করব, আর তার মধ্যে মাই ছোট, মাইকে রেখে যাওয়া যাবে না, কি করব। আমি ডিরেক্ট আমার মাসিকে ফোন করেছি, আমার মেজো মাসিকে ফোন করে বলছি মাসি তুমি একটুখানি দেখো না, মা কি করছে না করছে জানি না, মা একটু খুব বোকা, মানে কেউ কিচ্ছু বললে মানে উনি কি বলবে জানি না, উনি কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ কেউ কিচ্ছু উনি বোঝে না, ওনাকে যে যেটা বলে উনি সেটাই বোঝে, নিজস্ব কোনো বুদ্ধি নেই ওনার, যেটা একটা মানুষের থাকলে সব থেকে খারাপ জিনিস, নিজস্ব বুদ্ধি না থাকাটা আজকালকার দিনে, তাও বিশেষ করে আজকালকার দিনে। তো যাই হোক, বললাম মাসিকে ফোন করলাম, মাসি বললো যে মাসি তখন একটু ব্যস্ত ছিল, বললো পরে ফোন করছে। আমি বললাম ঠিক আছে তুমি ফ্রি হলে ফোন করো। তারপর দুপুরবেলা আমি খেতে বসছি, মাসি ফোন করেছে, তাই বলছে কি হয়েছে বল। আমি তখন বললাম মাসি ভাইয়ের এরকম অবস্থা দেখছি, তুমি একটুখানি ইমিডিয়েট দেখো না, ভাইয়ের একটা কিছু করার ব্যবস্থা করো না, ভালো ডাক্তার দেখাও, বা একটু কেপিসিতে ভর্তি করানোর ব্যবস্থা করো, মানে যাদবপুর কেপিসিতে ভর্তি করানোর ব্যবস্থা করো। তা বললো কেন কি হয়েছে, আমি বললাম এই অবস্থা। বলছে কেউ তো বলেনি। আমি বলছি না আমরাও তো জানি না, হঠাৎ করে এরকম হলো। তখন বলছে তা কেউ জানে না, মানে ইমিডিয়েট ওর চোখে ওই জিনিসটা, একটা দিনের মধ্যে ওর চোখে ওই জিনিসটা হয়েছে, মানে চোখ পুরো কালো হয়ে গেছে।
তা দেখে আমরা বললাম, মাসি বললো কী অবস্থা, ছেলের এই অবস্থা, বাড়িতে রয়েছে? বলে মাসি সঙ্গে সঙ্গে, আমি মাসিকে ফোন করতে এলাম, ইমিডিয়েট একটু কোনো নার্সিংহোমে অ্যাডমিট করার ব্যবস্থা করো মামাকে বলে। আমরা তো এখানেই, আর বাবা তো কলকাতায় থাকে, বাবা তো এখানেই আছে কলকাতায়। তা বলাতে বাবা তো চলে গেছে। এবার মাসির সঙ্গে সঙ্গে ওই বিকালের মধ্যেই মাসি কী করলো, বলছে যাই হোক না হোক ওর যে কোনো জায়গায় কাছাকাছি ওর ভর্তি করালে আদৌ মানে যাই হোক ট্রিটমেন্টে একটু পাবে বলে মামাকে ফোন করলো। মামাকে ফোন করে বারুইপুরে হাসপাতালে নিয়ে আসলো। আর বারুইপুর হাসপাতালে নিয়ে আসলো, বারুইপুর হাসপাতালে ভর্তি করলো, করে বেডও পেয়ে গেছে, ভাইকে ভর্তি করালো, সব ভর্তি করিয়ে আসলো। দিয়ে বললো কি যে ভর্তি করালো, মামাকে নিয়ে গিয়ে মাসি আসতে পারেনি, মামা, মা, বোন সবাই মিলে ভর্তি করে আসলো। আর এদিকে তোমাদের দাদাভাইও গেছিলো আমাদের বিয়ের ঠিক আগের দিনটা সন্ধেবেলা, বিকালে মানে নিয়ে এসছে এখান থেকে, তোমাদের দাদাভাই গেল ঠিক সন্ধে হবে, এরকম টাইমে হবে, নিয়ে গিয়ে ভর্তি করালো। ডাক্তার বললো রিপোর্ট করাতে হবে, রিপোর্ট করালে বুঝতে পারবো, যতটা সম্ভব ডেঙ্গুই হতে পারে। তা ওই দেখা হলো, রিপোর্ট আসলো, একবার রিপোর্ট করালো, রিপোর্ট মানে ওরা ক্রস ভেরিফাই করছে। রিপোর্টে প্রথমবার যখন এসছে ওরা ভেবেছিল যে এটা নাও হতে পারে, এটা হয়তো ভুল রিপোর্টে আসতে পারে। তোমাদের দাদাভাই ভর্তি করিয়ে আমার বাবা আর তোমাদের দাদাভাই রাত্রির 12:30টার সময় বাড়িতে আসলো। আবার সকাল 8টার সময় ডক্টর আসার কথা, তোমার দাদাভাই এখান থেকে 7টার সময় বেরিয়ে গেল, যে সকাল 8টার সময় ডক্টর ভিজিটিং আওয়ার্সে, ডক্টর রাউন্ডে আসবে, ডক্টর কি বলে ডক্টরের সাথে কথা বলবো বলে তোমাদের দাদাভাই সকাল 7টায় বেরিয়ে গেল। আর পরের দিন আমাদের বিয়ে, 7টার সময় বেরিয়ে গেল, গিয়ে ওখানে সারাদিন থেকে আসলো, ওখানে জিনিসগুলো দেখে আসলো। ভাই অনেকটা সুস্থ, আর স্লাইন সঙ্গে সঙ্গে চালিয়ে দিয়েছে, যার ফলেতে চোখের যে রক্তটা জমাট বেঁধেছিল, কালো হয়ে গেছিলো চোখ দুটো, ওটা এখন হালকা হয়ে মানে পুরো লাল হয়ে আছে, কালো ভাবটা কেটে লাল হয়েছে চোখের এই কোণে আর এই কোণে, আর এই সাইডে সাইডে লাল লাল হয়ে আছে। যে কালো রক্তটা জমেছিল সেটা ক্লিয়ার হয়ে লাল হয়ে রয়েছে। কালো স্পটটা মানে কালো স্পটটা থেকে একটু লালচে ভাব হয়ে এসছে। তা তোমাদের দাদাভাই দেখলো, আর মাও বললো যে, ভাই বলছে মা আমি এখন অনেকটা আগের থেকে সুস্থ আছি, মাও বললো হ্যাঁ সুস্থ আছে, বাবা বলছে সুস্থ আছে। তা তোমাদের দাদাভাই বললো তাহলে আর কি আমরা বিয়ে বাড়ি যেতে পারবো, যেহেতু এটা নিজেদের বিয়ে, না গেলেও নয়। বলছে হ্যাঁ বাবা তুমি যাও, তোমরা যাও, কোনো অসুবিধা হলে আমরা ফোন করবো। পরের দিন হাসপাতাল থেকে ছেড়ে দেবে, ডিসচার্জ করে দেবে। তা তোমাদের দাদাভাই বলছিল যে ভাইকে না ডিসচার্জ করে দেওয়ার পর আমরা বিয়েবাড়ি থেকে এসে যদি ভাইয়ের যদি ডিসচার্জ করিয়ে দেয় 2-1 দিনের মধ্যে, তাহলে বিয়েবাড়িতে আমি বিয়ের দিনটা আসতে পারবো না, বিয়ের পরের দিন যেদিন আমরা তো বাঙাল, বাসি বিয়ে থাকে, বাসি বিয়ের দিন আমি ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে ওখান থেকে ডিরেক্ট ভাইকে দেখে তারপরে ভাইয়ের সাথে আবার ফের মিট করে ওখান থেকে একসাথে বউকে নিয়ে বাড়ি ফিরবে। তুমি কিচ্ছু চিন্তা করো না, তুমি একটু আনন্দ করো, আমি ঠিক এই দিকটা সামলে নেবো, তোমার দাদাভাই বললো। বললাম ঠিক আছে। আমাদের কোনো ব্যাগ ট্যাগ কিচ্ছু গোছানো হয়নি, ভাইয়ের ওই অবস্থা। তা যখন শুনলাম ভাই ঠিক হয়েছে একটু, তা দেখে আমি বাবাকেও জিজ্ঞেস করলাম, বাবা কি যাবো, ভাই সুস্থ তো? বলছে হ্যাঁ ভাই সুস্থ আছে, তোমরা যাও, অসুবিধা হলে ফোন করবো। বললাম ঠিক আছে। এবার হঠাৎ করে কালকের যে বাড়িতে যে রিপোর্টটা করানো হয়েছিল, রক্তের রিপোর্টটা, সেই রিপোর্টটা মানে কালকে যে বিয়ে ছিল, বিয়ের দিনই রিপোর্টটা এসছে। আর বোন কী করেছে, বোনকে তোমার দাদাভাই বলেছে রিপোর্ট আসলে আমাকে ফটো তুলে পাঠাবি। তোমার দাদাভাই দেখলো, আর যেই দেবরের বিয়ে হচ্ছে সেও MR মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আর আমার মামি শাশুড়িও উনিও নার্স, তো এনারা অনেক বুঝবে, বা এনাদের সাথে ডাক্তারদের পরিচয় আছে, মানে এনাদের সাথে ডাক্তারদের ওঠা বসা রয়েছে, এনারা ডাক্তারকে একটু রিপোর্টটা দেখালে ডাক্তার বলে দিতে পারবে। তো তোমাদের দাদাভাই সেই জন্য যেহেতু ওখানেই রয়েছে, ওই ভাইকে, যেই ভাইয়ের বিয়ে সেই ভাই তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ওকে বললো যে ভাই এই রিপোর্টটা একটু কোনো ডক্টরকে পাঠাতে পারবি, মেডিসিন ডক্টরকে। বোন রিপোর্টটা পাঠানোর পর কালকে বিয়ে ছিল, আর বিয়ের দিনই সবাই বরযাত্রী যাওয়ার জন্য রেডি হচ্ছে, কেননা দুপুরবেলা, আর দুপুর 2:30টার সময় মানে সবাই বেরিয়ে যাবে আর কি, কেননা অনেকটা দূর ডিস্টেন্স, আর গোধূলি লগ্নে বিয়ে ছিল। তা এবার সবাই যাবো বলে খাওয়া দাওয়া করে রেডি হচ্ছি, রেডি মানে আমি সবাই খেয়ে দিয়ে এসছি, মেকআপগুলো নিয়ে বসছি করব।
তা তোমাদের দাদাভাইয়ের তখন বোন রিপোর্টটা তোমাদের দাদাভাইকে পাঠানোর পর তোমাদের দাদাভাই দেখলো, দেখে বলছে রিপোর্টটা ও বুঝতে পেরেছে, ও একটু বোঝে, আমাদের বাড়িতে মেডিকেল লাইনেই রয়েছে সবাই, প্রায় মেডিকেল লাইনে রয়েছে। তোমার দাদাভাই একটু মেডিকেলটা একটু বোঝে, কারণ ডাক্তারি পড়ার খুব শখ ছিল, পড়তে পারিনি। যাই হোক, তোমাদের সাথে পরে বলবো সেই ঘটনা। এখন যেটা বলছি, তোমার দাদা দেখতে পারে, তা ও দেখে রিপোর্টটা খারাপ দেখে ও কিন্তু কেন করে ডাক্তারকে বললো যে তুই ভাই একটু ডাক্তারের সাথে কথা বল। ডাক্তার বলে দিল যে রিপোর্ট এরকম এরকম খারাপ আছে। ও তখন কিন্তু বিয়েবাড়িতে আমাকে বলেনি, বিয়েবাড়িতে মা মানে আমার শাশুড়ি মা মানে আমার দেওররা সবাই জানাজানি হয়ে গেছে যে আমার ভাইয়ের খুব শরীর খারাপ, ইমিডিয়েট আমাদের বেরোতে হবে। সবাই মামা শ্বশুর টশুর সবাই জানে, কিন্তু আমাকে কেউ জানায়নি। আমাকে দেখছি সবাই এটা সান্ত্বনা দিচ্ছে, এই করছে ওই করছে, কিরে কোনটা কী পড়বি না পড়বি, মানে আমি জানি কি না দেখছে, বা কি করবি, ভালো লাগছে না কেন, ভালো লাগছে না কি হয়েছে, আমি বলছি আমার মনটা জানি না কেন আমার ভালো লাগছে না, আমার যেতে ইচ্ছা হচ্ছে না। বলছে কী হবে, কিচ্ছু হবে না। তোমাদের দাদাভাই তার মধ্যে দিয়ে হঠাৎ করে এসে বলছে চলো তুমি কুর্তি পরো, একটু আমরা ভাইকে দেখে আসি। বললাম কেন, এই তো ভাই সুস্থ আছে, আমি কথা বললাম। বললো না চলো দেখি একটু দেখে আসি। সুস্থ তো রয়েছে, কিন্তু রিপোর্ট তো এসে গেছে, রিপোর্টটা তো দেখেই ডক্টর জানিয়ে দিয়েছে যে ওর কী হয়েছে, ও তো সুস্থ। তার কি বলবো, রিপোর্টটা তোমাদের দাদাভাই আমাকে বলেনি, তাছাড়া সবাইকে বলেছে। তা ওখান থেকে সবাই বলছে দেখো, মানে তোমার দাদাভাই আমাকে বলছে যে ও যেটা বলছে সেটা শোনো, ও যদি এখন যেতে বলে তুমি যাও। আমি বলছি কিছু হয়েছে কি, বলছে না কিচ্ছু হয়নি, তো ও যদি ভাইয়ের শরীর খারাপ, ও যদি তোমায় নিয়ে যায়, ও যেটা বলছে তুমি শোনো। তাই বললাম চলো। এবার আমার ভাইয়ের আমার সত্যি কথা বলতে আমার বিয়ে বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমার ভাই হাসপাতালে ভর্তি, আমি বিয়ে যতই সুস্থ থাক, বাড়িতে চলে গেলে আলাদা ব্যাপার। ও ভর্তি, আমি ওখানে আনন্দ করতে পারি, একটু আনন্দ করতে গেলেই শুধু ওর মুখটা আমার ভেসে উঠছে যে আমার ভাইটা ওইদিকে হাসপাতালে রয়েছে আর আমি এখানে আনন্দ করছি। আমি আনন্দ করতে পারিনি, তাই যেইটুকু করেছি। তা সেটা ইচ্ছাকৃত, কারণ শ্বশুর বাড়ি সবার সাথে আমার চলতে হবে, তোমরা জানো শ্বশুর বাড়ি বলে কথা, সেখানে তো মুখ ভাইয়ের ওই অবস্থা বলে ওই বিয়ে বাড়িতে সরি ভাইয়ের ওই অবস্থা বলে শ্বশুর বাড়িতে বিয়ে সবাই আনন্দ করছে, আমি মুখ তো কালো করে বসে থাকতে পারি না, তাই না বলো। তা তোমাদের দাদাভাই তারপরে আবার বললো চলো। তা আমি না বেরিয়ে গেছি, আমার মনে কিন্তু কেন হচ্ছে হঠাৎ করে কেন আমার ভাইয়ের কিছু হলো না, কি হলো, বললো কিচ্ছু হয়নি চলো। তা সোজা বাড়িতে আসলাম বাড়ি থেকে উবের বুক করে আবার ফের বারুইপুরে গেলাম, বারুইপুরে ভর্তি ছিল, বারুইপুরে গেলাম। ও তারপরে উবেতে আস্তে আস্তে তোমার দাদাভাইকে অনেক চেপে ধরেছি, কি হয়েছে বলো। ও মুখে নামটা কিছুতেই বলতে পারছিল না, ও গুগল সার্চ করে বের করে দিয়েছে যে কী মানে ভাইয়ের সিমটমগুলো এগুলো দেখিয়ে দিয়েছে। তো এবার যাই হোক আমি দেখে আসলাম। তখন তো গাড়ির মধ্যে আমার নিজের সেন্সে ছিলাম না, পাগল হয়ে গেছিলাম, বলছিলাম ঠাকুরকে বারবার যে রোগটা আমাকে দিতে পারতো আমার ভাইকে না দিয়ে, কিন্তু আমার ভাই ওইটুকু বাচ্চা ছেলে ওর কেন দিল, আমাদের সাধনার ফল একটা। তো যাই হোক দিল। তারপরে আসলাম, মামাকে ফোন করলাম, গাড়িতে বসে বসেই মামাকে ডিরেক্ট ফোন করলাম, মাসিকে ফোন করলাম, করে আমরাই জানালাম। আমি ওকে ভর্তি করিয়েছি মাসিকে দিয়ে, যে মাসি ইমিডিয়েট ভর্তি না করালে আজকের এই জিনিসটা ধরা পড়তো না। সবাই ভাবতো একটুখানি জ্বর থেকে হয়েছে, এই হয়েছে, বল লেগেছে, ওই জন্য রক্ত জমাট বেঁধেছে, কিন্তু চিকিৎসা ওর হয়েছে, যে ফেলে রাখা হয়েছে তা নয়। ও বাড়িতে কিন্তু ওকে প্রাইভেটে ডক্টর দেখাচ্ছিল, তার মেডিসিনই চলছে, তার মেডিসিনে কাজ হচ্ছে না দেখে আবার অন্য ডাক্তারও দেখিয়েছে। তো যাই হোক নার্সিংহোমে হাসপাতালের থেকে আমরা বললাম, মামা মাসি সবাই বললো ঠিক আছে আগে আয়, একটা জায়গায় হই, তারপরে আমরা ডিসিশান নিই কী হলো না হলো। তো সত্যি সবার মন মেজাজ খারাপ কথাটা শোনার পর। মামা ডিউটি থেকে চলে গেল বারুইপুরে, আমরা কেষ্টপুর ছিলাম, কেষ্টপুর থেকে ডিরেক্ট বারুইপুর হাসপাতালে গেলাম। বাবা তো ওখানেই ছিল, বাবা মা বোন ডিউটি করে এসে সারাদিন ওখানে ছিল। মাসিও হেলথে ছিল, তো ওখান থেকে মাসি আসলো, মাসিও সবে বাড়ি ফিরেছিল, মাসি আসলো, সবাই মিলে, মাসির মেয়ে বিয়ে হয়ে গেছে,
জামাইবাবু সবাই ছিল, 2 মাসির মেয়ে ছিল, 2 মাসি ছিল, সবাই ছিল। তারপরে ভাইকে ডিসচার্জ করলাম, করে বললাম যে এখান থেকে ওকে ভালো জায়গায় নিয়ে যায়, কারণ ওর যা অবস্থা ওর তো ঠিক হবে না, এখানে থাকলে ও আরও অসুস্থ হয়ে যাবে বলে আমরা ডিসিশানে আসলাম। সবাই বলছে ভেলোরে যাওয়া ভালো, কেউ বলছে মাসির মেয়ে, মাসিরা, মানে সবার সাথে সবার তখন ফোনে ফোনে কথা হচ্ছে কোথায় বেটার হবে, কোথায় বেটার চিকিৎসা হবে, সেটা নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছি। এবার আমরা মাইকে নিয়ে ছোটোবেলায় আমরা ভেলোর গেছিলাম, তোমার দাদাভাইও গেছে, ইভেন আমার জেঠুও চিকিৎসা ভেলোরে করেন। তা সবাইয়ের আমরা ভেলোরটা চিনি, যাতায়াত করি ওখানটায়, আমরা কমফোর্টেবল, মানে ওখানটায় আমরা নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারবো বলে সবাই মিলে বললো ভেলোর ভেলোর ভেলোর। ভেলোরটা ঠিক হলো, ভেলোরে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে 4 তারিখে। এখন জানি না ভেলোর যাবো কি না, তোমরা একটু পরামর্শ দিও ভেলোরে গেলে ঠিক হবে কি না। তা যাই হোক, তারপরে ওখান থেকে ইমিডিয়েট ওকে ডিসচার্জ করিয়ে বাড়িতে তো রাখা যাবে না, কখন কি হতে পারে না হতে পারে তার নেই ঠিক, যেহেতু 82% ক্যান্সার, ওটা সবাই দেখছে, আর ব্লাড ক্যান্সার, মানে এটা ওর যা অবস্থা, মানে রিকভারি হতেও পারে নাও হতে পারে, জানি না, এবার সব ভগবানের উপরে আর তোমাদের আশীর্বাদ। তোমরা পাশে থাকলে অবশ্যই ভাইকে সুস্থ করে তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। তাই আমি কাঁদলে কোনো কথা বলতে পারছি না, কিন্তু সারাদিন চোখের জল পড়েই যাচ্ছে, আর পাচ্ছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, সবাই কান্নাকাটি করছে। মা বাবাকে আমরা কি বলবো, মা বাবা তো সেইভাবে জানে না, মা বাবাকে জানানো হয়নি, আমরা বোনেরা সবাই জানি। তা দেখা যাক কি হয় না হয়, তোমরা একটু আশীর্বাদ করো আর একটু আমাকে গাইড করো যে ভাইকে কিভাবে চিকিৎসা করলে ভাই ঠিক হয়ে যাবে। তারপরে ভাইকে নিয়ে সোজা পিজিতে গেলাম। পিজি থেকে ট্রিটমেন্ট হবে না দেখে, মানে সিট পাওয়া যাচ্ছে না, বেড পাওয়া যাচ্ছে না, পিজিতে বেড পাওয়া যাচ্ছে না দেখে মেডিকেলে নিয়ে আসলাম। মেডিকেলেও বেড পাওয়া যাচ্ছে না, মানে পরের দিন সকালবেলা। তো ভগবান যেটা করে মঙ্গলের জন্য, আমারও ইচ্ছা ছিল না মেডিকেল পিজিতে দেওয়ার, তা তোমাদের দাদাভাইয়েরও ইচ্ছা ছিল না। তো যাই হোক, সবার বড়দের পরামর্শ নেওয়া উচিত, বড়রা যেটা বলছে নিশ্চয়ই ভালোর জন্যই বলছে, সেই অনুযায়ী আমরা এগালাম। তা ভগবান যেটা করে মঙ্গলের জন্য, আমাদের ভগবানের ওপর ছেড়ে দিয়েছি, ভগবান রাস্তা দেখাচ্ছে, পথ দেখাচ্ছে, যেভাবে আমরা সেভাবেই চলছি। তারপরে কি হলো, রাত্রি 12টা পর্যন্ত ভাই গাড়ির মধ্যেই, ভাইকে মামা তারপরে গাড়ি বলে দিল, মামা আসলো, গাড়ি ওখান থেকে গাড়িতে করে নিয়ে আসলাম। পিজি ঘুরলাম, মেডিকেল ঘুরলাম, মেডিকেলে অনেক 4-5 ঘন্টা বসার পর কি হবে, মেডিকেলে আবার জেঠুর সাথে চেনাশোনা আছে, ওখানে আজকে সকালে ভর্তি করে রিপোর্ট করানোর কথা ছিল। আমার মনে হচ্ছে ও যেখানে ওর ট্রিটমেন্টটা হবে সেখানে ভর্তি করিয়ে রিপোর্টটা করালে বেটার হবে, শুধু শুধু মেডিকেলে ভর্তি করিয়ে কোনো রিপোর্ট করে লাভ নেই। তাই এটা সবার সাথে রাত্রেবেলা এসে শেয়ার করলাম। আমি বললাম তোমরা সবাই, এবার আমার ডিসিশানটা আমি জানালাম, এবার তোমরা ভালো মন্দ বোঝো। তা ভাইকে নিয়ে জেঠুর বাড়িতে গেল, মা মামা বাবা সবাই জেঠুর বাড়িতে, ভাই নিয়ে ছিল কালকে রাতটা। তা ওই রাতের মধ্যে সকাল পর্যন্ত ডিসিশান হয়েছিল ভেলোর বেরিয়ে যাবে না, দিল্লি এইমস, এটা ঠিক বললাম কি না একটু বলো তোমরা, দিল্লি যতটা সম্ভব দিল্লি এইমস হবে, ওখানে ভর্তি করানোর কথা চলছিল, যে ডিরেক্ট ফ্লাইটে করে ভাইকে নিয়ে চলে যাবে। তা ওখানে গেলেও তো টাকার ব্যাপার আছে, ইমিডিয়েট, মানে 1-2 দিন যে হাতে রেস্ট পাবো বা হাতে টাইম নিয়ে টাকা অ্যারেঞ্জ করব সেই টাইমটাও নেই, ইমিডিয়েট টাকার প্রয়োজন, কোথা থেকে পাবো। তা যাই হোক, সব চিন্তাভাবনা করলো, আমার পিসির ছেলে দাদা দিল্লিতে ছিল, দিল্লির ওই এইমসের কথা জিজ্ঞেস করা হলো, বললো কে বলেছে ভালো, ওটা ভালো না, তার থেকে কলকাতায় বরং অনেক ইয়ে রয়েছে, অনেক হাসপাতাল রয়েছে নাম করা, সেই সব জায়গায় নিয়ে যাও, প্রাইভেটে ওকে দেখাও, অনেক বেটার ট্রিটমেন্ট হবে, আর না হলে মুম্বাই টাটাতে নিয়ে চলো, তাহলে ঠিক হয়ে যাবে। তা গেলাম সকালবেলা জেঠুর বাড়িতে গিয়ে ঠিকঠাক হলো, যে সবশেষে ডিসিশানে আসলো
ঠাকুর পুকুরে নিয়ে যাবে। তা ঠাকুর পুকুর নিয়ে গেল সবাই মিলে, আর আমি গেলাম না, কারণ ভাই খুব কান্নাকাটি করছে। ভাইকে ভর্তি করাতে গিয়ে দেখলাম ভাই কান্নাকাটি করছে, কিছু খেতে পাচ্ছে না, যা খাচ্ছে বমি হয়ে উঠে যাচ্ছে, কিচ্ছু খাচ্ছে না। তা আমি জোর করে করে আমি বললাম ভাই ঠিক হয়ে যাবে ভাই, তুই যা করেছিস, ওর তো আর ওটা বলতে পারছি না, ওকে আমি বলিও নি। ও বলছে আমার কি হয়েছে? আমি বলছি তোর কিচ্ছু হয়নি, তোর যা হয়েছে শুধু খেতে হবে, সবজি মাছ খেতে হবে, তুই তো সবজি একদমই খেতিস না, সবজি মাছ একদমই খেত না, ডিম আর মাংস একদমই সবজি খেত না, মাছ সবজি কিচ্ছু খেত না। আমি বলছি তোকে এখন শুধু খেয়েই যেতে হবে। তখন ও বলছে চুপ করে আছে, আর ও কাঁদছে, আমি কেঁদে ফেলেছি দেখে ও কাঁদছে, ও আমাকে একটু বেশি ভালোবাসে। যাই হোক, এবার আমি কাঁদছি দেখে ও কেঁদে ফেলেছে। তো যাই হোক, তারপরে মাও গেছিলো, মানে আমার শাশুড়ি মাও গেছিলো আমার সাথে, আমার শাশুড়ি মাও গেছিলো, মাও গিয়ে দেখেছে ভাইয়ের অবস্থা কি, শরীর খারাপ, দেখলেই সব তোমরাও বুঝতে পারবে কি চেহারা ছিল, ভেঙে এই হয়ে গেছে। তা মা দেখে মাও কেঁদে ফেলেছে, ভাইকে দেখে মাও কেঁদে ফেলেছে। কিন্তু এখন কান্নাকাটি করে কি করব, যা খাচ্ছি ওই ভগবানের চরণে ঠাঁই নিয়ে রয়েছি, ঠাকুর যা করবে তাই, কোনো কিচ্ছু ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না, কিচ্ছু করছে না। যাই হোক, এই সময় আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে মেন্টালি সাপোর্ট দিচ্ছে যে কিচ্ছু হবে না, সবাই আজই ঠিক হয়ে যাবে, এটাই আমার কাছে একটা সবথেকে বড় পাওয়া। মেয়েদের কাছে একটা শ্বশুরবাড়ির সব থাকে, তা একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি থেকে এই সাপোর্টটা পায়, কিচ্ছু হবে না, সবাই আছে ঠিক হয়ে যাবে, মাথায় হাত বুলিয়ে মা বারবার বলছে, খাবার বেড়ে দেওয়া, খাওয়ানো। তা এখন যাই হোক, তারপরে ভাইয়ের সব বোন আসলো বাড়ি থেকে, ভাইয়ের জামা কাপড় গুছিয়ে বললাম নিয়ে আসা ভেলোর যাওয়ার জন্য। তো বোন আস্তে আস্তে আবার ডিসিশান চেঞ্জ হলো। বোন আসার পর বলা হলো যে এরকম এখানেই ভর্তি করানোর কথা, তখন বোন বললো ঠিক আছে এখানে তাহলে ভালো, তা হোক। বলে বোনের কয়েকটা জামা, ভাইয়ের মায়ের শাড়ি টাড়ি গুছিয়ে দিলাম, দিয়ে টিয়ে, আর বাদ বাকি অনেক জিনিস ছিল তো, অনেক জামা কাপড় আমি নিয়ে চলে আসলাম বাড়িতে। আর মামা, তোমাদের দাদা ভাই, মা একটা গাড়িতে চলে গেল, আর জেঠু, বাবা আর বোন একটা গাড়িতে গেল। তা আমি গেলাম না, মাই খুব কান্নাকাটি করছে, শরীরটা ভালো নেই, মায়েরও জ্বর কয়েকদিন ধরে, বিয়ের আগে থেকেই মায়ের প্রচণ্ড জ্বর। একদিকে স্কুল ছুটি নেওয়া আছে, বিয়ে বাড়ি বলে 1 সপ্তাহ ছুটি নিয়েছিলাম, অ্যাপ্লিকেশান দিয়েছিলাম, তো ছুটি আছে, মায়ের পিও বাড়িতে আছে, মায়ের পির কাছে মাইকে রেখে দিয়ে কালকে ওরকম সারাদিন মানে কেটে গেল, আজকে সারাদিন কেটে গেল। এখন মাই বিয়ে বাড়ি যায় বলে কান্নাকাটি করছে, কারণ ওখানে তো খুব আনন্দ হচ্ছে, সবাই আনন্দ করছে, আমাদের জন্য মন খারাপ, সবাই সান্ত্বনা দিচ্ছে যে দেখ ভাইকে ভর্তি করিয়েছিস, দেখ এবার একটু আয় আমাদের সাথে, একটু সবার সাথে থাক, তোর মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। মামিটা আমি সবাই ফোন করে বলছি তুই আয়, তোর মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, দেখবি সব ঠিক হয়ে যাবে, তোর ভাই পুরো সুস্থ হয়ে যাবে। আমাকে যতই যে যা বলুক, আমি তো নিজের মনকে সান্ত্বনা দিতে পারছি না। যাই হোক, মা তো যাবে না, মারা সব বিয়ে বাড়ি থেকে কালকে রাত্রে বরযাত্রী থেকে ফিরে সবাই চলে এসছে, আর আমি তো মাইকে রেখেই এসছিলাম, মাই তো আসবে না, ওই অবস্থান মাইকে নিয়ে আসলেও কার কাছে রেখে যাবো, আমি তো হাসপাতালে গেছিলাম। তা দিদিয়া, বাপি, মা ছিল সবাই, ওরা বরযাত্রী নিয়ে গেছে, ছেলেটাকে দেখেছে সবাই। তা আবার রাত্রেবেলা চলে এসছে, এসেও ছেলেটাকে পাইনি, এসে দেখলাম ছেলেটা ঘুমাচ্ছে। আজকে সকালে উঠে যাবে বলে কান্নাকাটি করছে, তাই আমি বললাম দিদিয়া তুমি একটু ছেলেটা নিয়ে তাহলে যাও, ঘুরিয়ে নিয়ে আসো, ও একটু হাসি খুশি থাক, ও যদি জানে ওর মামা এরকম অবস্থা, ও কি বলবে, ও তো বাচ্চা, কিন্তু একটা মনে মনে কষ্ট পাবে, মামার কথা শুনে, মামাকে খুব ভালোবাসে, কষ্ট পাবে, তার জন্য ওকে কিছু বলিনি, বলেছে মামার শরীর খারাপ। তা যাই হোক, একবার নাকি বিয়ে বাড়িতে গিয়ে মা বাবা বলেছে, তা ওর নাম্মা বুঝিয়ে বলেছে মা বাবা মামার শরীর খারাপ, দেখতে গেছে, বলছে ঠিক আছে। তাই এই কিছুক্ষণ আগে মা, দিদিয়া সবাই গেল, মানে মাকে বললাম মা তো আমাকে না নিয়ে যাবে না, বললো না আমি যাবো না তোকে একা রেখে। আমি বললাম কিচ্ছু হবে না, যাও, তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করবো বলে আমিও আর যাইনি, আমার সত্যি যাওয়ার ইচ্ছাও নেই, আমি যাবো কি,
আমি যাব না, আমার মেন্টালিটি আর আমি হাসি খুশি থাকতেও পারবো না। আর একটা জায়গায় আনন্দ বাড়িতে গিয়ে যদি এইভাবে মনমরা হয়ে থাকি তাহলে সবার আনন্দ নষ্ট হবে। তার থেকে আমি ঘরে ঠিক আছি। তা মাকে বললাম, মা বললো সব বিয়ে বাড়ির সব 5টা 6টা ব্যাগ সব লাগে, যেটা করবো ওটা করবো সব পড়ে রয়েছে। মাকে বললাম তোমরা থাকলে থাকবে, আর ছেলেটাকে একটু তাহলে দিদিয়াকে দিয়ে পাঠিয়ে দিও, ছেলেটাকে দিদিয়াকে দিয়ে পাঠিয়ে দিও, দিয়ে তোমরা তাহলে থেকো, কালকের হয়ে গেলে রাত্রে আসলে আসবে, না আসলে হবে। মা বললো না আমি চলে আসবো রাত্রেবেলা। তো যাই হোক মাইকে নিয়ে গেছে, কি হয় না হয়। আর কিছু বলতে পারছি না, আমার মাথা ধরে আছে, যন্ত্রণা হচ্ছে। দেখো কিছুদিন আগে নেল এক্সটেনশন করিয়েছি, হাতে মেহেন্দি আমার ননদ জোর করে ধরে পরিয়ে দিয়েছে বিয়েতে আনন্দ করবো বলে। আর আজকের আনন্দের জায়গায় বসে বসে কাঁদতে হচ্ছে আমার ভাইয়ের জন্য। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, যাতে সবার কাছ থেকে আমি আশীর্বাদ, আমার ভাইয়ের আশীর্বাদটা তোমরা আমার ভাইয়ের জন্য আশীর্বাদ করো, সবাইয়ের আশীর্বাদ যেন আমার ভাই পায়। আর সবাই যেন একটু পরামর্শ দেয় যে এই জায়গা না ওই জায়গায় গেলে বেটার ট্রিটমেন্ট হবে বা কিছু। আর অনেক টাকারও ব্যাপার তোমরা জানো, এখন কি করব বুঝতে পারছি না, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, অনেকটা হালকা হব। কারোর সাথে তো শেয়ার করতে পারছি না, তোমাদের সাথে শেয়ার করে একটু হালকা হব। আর তোমাদের আশীর্বাদও আমার ভাইয়ের জন্য এখন খুব দরকার, তোমাদের আশীর্বাদ। তোমাদের আশীর্বাদে যদি আমার ভাই সুস্থ, আগের ভাইয়ের মতো সেই সুস্থ ভাই হয়ে আগের মতো যদি পায়, তাহলে সত্যি আর কিছু বলার নেই। তোমাদের আশীর্বাদেরও প্রয়োজন, আমার ভাইয়ের তোমাদের আশীর্বাদ আমার ভাইয়ের এখন খুব প্রয়োজন। তোমরা আশীর্বাদ করো, সাপোর্ট করো। আর চলো দেখাই, ভাই নার্সিংহোমে অ্যাডমিট করিয়েছে, তোমাদেরকে একটু দেখাই যে ভাইকে কোন নার্সিংহোমে অ্যাডমিট করিয়েছে, ভাই এখন কেমন আছে না আছে তোমাদেরকে দেখাই, তোমরা একটু দেখো। আর একটু আমাকে সাপোর্ট করো, ভিডিওটা শেয়ার করো, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায়। আর আমার ভাইকে একটু আশীর্বাদ দিতে পারে, সবাই যেন আমার ভাইকে আশীর্বাদ করে ভগবানের কাছে, যাতে একটু প্রে করে আমার ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর একটু জাস্ট গাইড করা আমাকে, যে কিভাবে কি করব। এবার দেখি কালকে যদি যাই তাহলে তোমাদেরকে লাইভে হোক যাই হোক যেভাবে হোক ভিডিও করে, যেভাবে হোক তোমাদের সাথে শেয়ার করব। ভাইয়ের রিপোর্ট সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। কেউ কেউ বলছে 72 লাখ টাকা খরচা করেছে সুস্থ হয়নি, কেউ বলছে এখানে সুস্থ হবে না, কেউ বলছে নানান লোকের নানান কথা শুনতে শুনতে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। প্লিজ একটু বেটার ট্রিটমেন্ট কোথায় হয়, কি হয় না হয়, একটু তোমরা আমাকে একটু জানিও প্লিজ। চলো, ভাইয়ের একটু নার্সিংহোমে ভর্তি করানো হয়ে গেছে, ভাইকে দেখাই, মা তো থাকবে ভাইয়ের কাছে, দেখা যাক কি হয় না হয়। সব কিছু আপডেট তোমাদেরকে দেব, সব কিছুর আপডেট তোমাদেরকে দেব, তোমরা একটু দেখো। আর কি বলবো, আর কিছু বলার নেই। যদি কালকে যাই তাহলে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কালকের গেলে ভাইকে দেখাবো তোমাদেরকে। তো চলো, আমি আর কথা বলতে পারছি না, এটাই তোমাদের জানানোর ছিল যে সবসময় এই চ্যানেলে ভালো হাসি খুশির ভিডিও, সবসময় আনন্দ করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি না করছি, সব কিছুই ভালোভাবে শেয়ার করেছি। আমি জানি এটাও যেমনি আমার ফ্যামিলি, তোমরাও আমার ফ্যামিলি, আমার ফ্যামিলিকে জানানো কর্তব্য মনে হলো, তাই তোমাদের কাছ থেকে তোমাদের ডিসিশনও আমি চাইছি। তোমরা নিজের মনে করে, নিজের বোন, ছোট বোন মনে করে আমার পাশে থাকো, আমাকে একটু আমার মনে একটু শক্তি যোগাও তোমরা। মানসিকভাবে আমি খুব ভেঙে পড়েছি, জানি না কি করতে পারবো না পারবো, যাই হোক তোমরা একটু জানিও তোমাদের ডিসিশন। এখন রাখছি, পরে তোমাদের সাথে ভাইকে পরে তোমাদেরকে দেখাবো ভাই কেমন আছে না আছে, সব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো আর তোমাদের মতামতটা জানিও। চলো আসছি এখন। জল
জলের বোতল আছে ওই এই খাবারের জায়গায় এখানটায় কোথায় ওই ওই ওখানটায়